হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সামনে ভিন্নধর্মী এমন একটি সিনেমা নিয়ে হাজির হয়েছি যার আইএমবি রেটিং 7/10। এই সিনেমাটি এমন একটি সিনেমা যেখানে দেশের প্রতি একটি ছেলের আত্মত্যাগ ও একটি দেশের যুদ্ধের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। জাপান অলরেডি আমেরিকা পার্ল হারবার অ্যাটাক করে ফেলেছে। এই যুদ্ধে জাপান ও আমেরিকার শত শত সৈনিক জীবন হারাচ্ছে। এর মধ্যে রয়েছে একজন আমেরিকান সৈনিক যে প্রতিজ্ঞা করেছিল সে কখনো বন্দুক হাতে নেবে না। এই যে স্ট্রেচারে শুয়ে আছে এর নাম ডেসবন। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ডেসবন আর হার্লন দুই ভাই। তার বাবার নাম টম আর মায়ের নাম অর্থা। তাদের আলাদা একটা স্টোরি আছে। যাই হোক, টম একজন অবসরপ্রাপ্ত ফ্রান্স সৈনিক। ফ্রান্সে যুদ্ধ করে এসেছে, কিন্তু বর্তমানে অনেক ডিপ্রেশনে থাকে, অনেক নেশাগ্রস্ত থাকে। গ্রেভইয়ার্ডে সময় কাটাতে পছন্দ করে। তার যেখানে বেস্ট ফ্রেন্ডে কবর দেওয়া হয়েছিল, তিনি জীবিত ফিরে এসেছিলেন। জীবিত ফিরে আসলেও তার জীবন থেকে অনেক কিছু হারিয়েছে। অর্থাৎ তার জীবনে খুশি বলতে আর এখন কিছু নেই। সে তার ছেলেদের ঠিকমতো শাসন করে না, একই সাথে সে তার স্ত্রীকেও অনেক অত্যাচার করে। সে নিজের উপর হতাশ আর মানসিকগ্রস্ত। সে অনেক কাছ থেকে যুদ্ধ দেখেছে। সে জানে যুদ্ধ কি। সে যুদ্ধকে একদমই পছন্দ করে না। ছোটবেলায় ডেসবন ও হার্লনের মধ্যে মারপিট হচ্ছিল। একসময় ডেসবন তার ভাইকে ইট দিয়ে আঘাত করে, কারণ সে ছোট থেকে অনেক অ্যাগ্রেসিভ স্বভাবের। হঠাৎ করে রাগ ওঠে। তার বাবা তাকে পিটাবে বলে সামনে আসলে তার মা প্রতিহত করে। আসলে ডেসবন এত রাগী হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। তাদের পিতামাতার কলহ, বিবাদ তাদের উপর অনেকটা প্রভাব ফেলেছে। আমরা লক্ষ্য করলে দেখতে পারি ডেসবন একটি ছবির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। সে তার মাকে বলে সে অনেক বড় পাপ করেছে, এটার জন্য সে অনেক অনুতপ্ত। সময় আস্তে আস্তে যেতে থাকে। বর্তমানে ডেসবন ধার্মিক একটি ছেলেতে পরিণত হয়েছে। একটা গির্জার কাজ করার সময় ডেসবন বাইরে থেকে একটা চিৎকার শুনতে পায়। সে দৌড়ে যায় এবং দেখে একটা লোক অনেক মারাত্মক আহত হয়েছে। সে লোকটির পা বেল দিয়ে পেঁচিয়ে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে লোকটিকে সুস্থ করতে অনেক রক্তের প্রয়োজন হয়। ডেসবন তখন রক্ত দিতে গিয়ে ডিরোথি নামের একজন নার্সের প্রেমে পড়ে। পরের দিন সকালে দেখা যায় খুশি মনে ডেসবন মেয়েটার সাথে দেখা করার জন্য হসপিটালে যায়। সেখানে গিয়ে ডিরোথির সাথে কথা বলে আর তাকে সিনেমা দেখার জন্য অফার করে। এভাবে দুজনের মধ্যে প্রেমের সম্পর্কটা আরো গভীর হয়ে গেল। তারা দুজনের সম্পর্কে কথা বলতে থাকে। তারা অনেকটা সময় কাটায়। এভাবে তাদের ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। বুঝতেই তো পারছেন, এদিকে জাপানের সাথে আমেরিকার যুদ্ধ চলছে। তার জন্য নতুন সৈনিক নিয়োগ দিচ্ছে আমেরিকা। ইতিমধ্যে তার ভাই হার্লন জয়েন করে ফেলেছে। ডেসবন ও সিদ্ধান্ত নিয়েছে সেও আর্মিতে জয়েন করবে, যুদ্ধে ঘায়েল হওয়া সৈনিকদের সেবাদান করার জন্য। কিন্তু তার বাবা এটা জানতে পেরে একদম খুশি না, কারণ তার বাবা যুদ্ধ মারামারি একদম পছন্দ করে না। জয়েন করার দিনক্ষণ ঘনিয়ে আসলে ডিরোথি বিদায় জানাতে আসলে ডেসবনকে একটি বাইবেল দেয়, সাথে একটা ছবিও ছিল। ডেসবন বলে যুদ্ধ শেষ করে ডিরোথিকে বিয়ে করবে। এরপর বাকি অন্যরা ওইখানে পৌঁছায় যেখানে তাদের ট্রেনিং হবে। সব ট্রেনিং ডেসবন ভালো মতো কমপ্লিট করেন এবং তার একজন কম্পিটিটর তৈরি হয় যাকে ভালোভাবে ট্রেনিংয়ে পরাজিত করে। ফলে ডেসবনকে দেখে অনেকে হিংসা করে। তাদের ট্রেনিং করার জন্য রাইফেল হাতে দেওয়া হয়, কিন্তু ডেসবন রাইফেল হাতে নেয় না। এই জন্য কর্নেল রেগে যায়। জয়েন করার আগেই কর্নেলকে জানিয়ে দিয়েছিল সে বন্দুক হাতে নেবে না। প্রাথমিক প্রশিক্ষণের সময় ডেসবন আগ্নেয়াস্ত্র বহন করতে অস্বীকার করে এবং বলে যে তাকে কখনো একটি রাইফেল কোম্পানিতে পাঠানোর উদ্দেশ্য ছিল না এবং তিনি মেডিকেল কর্পসের জন্য স্বেচ্ছাসেবক হয়েছিল। ক্যাপ্টেন গ্রোভার ডেসবনকে স্থানান্তর করতে অস্বীকার করে। ডেসবন ভেবেছিল যে সে কাউকে হত্যা করবে না বা শনিবারে কাজ করবে না। সেখানে ডেসবনকে অনেক নির্যাতন করে।
কর্নেল স্টেলজার আদেশ দেন যে ডেসবন্ড যদি তার প্রাথমিক প্রশিক্ষণের অন্যান্য সমস্ত ক্ষেত্র সম্পন্ন করেন তবে তিনি একজন ডাক্তার হিসেবে কাজ করতে পারেন। এদিকে হাওয়েল এবং ক্যাপ্টেন গ্লোভার মানসিক কারণে ডেসবন্ডকে ডিসচার্জ করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ক্যাম্পে ডাক্তার রিপোর্ট করেছেন যে ডেসবন্ডে অনন্য ধর্মীয় দৃষ্টিভঙ্গি রয়েছে। হাওয়েল তখন ডেসবন্ডকে যন্ত্রণা দেয়, তাকে কঠোর পরিশ্রম করায় যাতে নিজের ইচ্ছায় ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করে। এক রাতে তার সহযোদ্ধাদের হাতে মার খেয়েও সে তার আক্রমণকারীদের শনাক্ত করতে অস্বীকার করে এবং প্রশিক্ষণ অব্যাহত রাখে। তার প্রাথমিক প্রশিক্ষণ শেষ করে ছুটিতে ছেড়ে দেওয়া হয়। ডজ ডিরোথিকে বিয়ে করতে চায়, কিন্তু আগ্নেয়াস্ত্র বহন করতে না চাওয়ায় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবাধ্যতার জন্য তাকে গ্রেপ্তার করে। ফলস্বরূপ ডেসবন্ড ডিরোথের সাথে তার বিয়ে মিস করে। ডিরোথের জেলে ডেসবন্ডের সাথে দেখা করে এবং তাকে দোষী সাব্যস্ত করার জন্য বোঝানোর চেষ্টা করে যাতে তাকে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া যায়, কিন্তু ডেসবন্ড তার বিশ্বাসের সাথে আপোষ করতে অস্বীকার করে। তার বিচারে ডেসবন্ডকে দোষী সাব্যস্ত করে না, কিন্তু তাকে সাজা দেওয়ার আগে তার বাবা একজন প্রাক্তন কমান্ডিং অফিসার এর কাছ থেকে একটি চিঠি নিয়ে ট্রাইব্যুনালে প্রবেশ করেন, যাতে বলা হয় যে তার ছেলে শান্তিবাদ কংগ্রেসের একটি আইন দ্বারা সুরক্ষিত। ডেসবন্ডের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়। পরবর্তীতে দেখা যায় ডেসবন্ড ডিরোথিকে বিয়ে করে। ডেসবন্ড নিজেকে বা অন্যদের রক্ষার জন্য একক অস্ত্র ছাড়াই যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সময়টা ছিল মে 1945। ডেসবন্ড ইউনিটকে ৭৭তম পদাতিক ডিভিশনে নিয়োগ করা হয় এবং প্যাসিফিক থিয়েটারে মোতায়েন করা হয়। ওকিনাওয়ার যুদ্ধের সময় ডেসবন্ড ইউনিটকে জানানো হয় যে তারা ৯৬তম পদাতিক ডিভিশনকে মুক্ত করতে চলেছে। ৯৬তম হ্যাক্সো রিজ ৬বার নেওয়ার চেষ্টা করেছিল এবং সবসময় পিছনে ফেলে দেওয়া হয়েছিল। ৬তম প্রচেষ্টার পর ৯৬-এর কিছুতম অবশিষ্ট ছিল না। প্রাথমিক লড়াইয়ে উভয় পক্ষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। হ্যাক্সো রিজ একটি পাহাড়ের উপরে। সেনাবাহিনী আরোহণ শুরু করার আগে নৌবাহিনীর ব্যাটারিগুলো রিজটিতে বোমা বর্ষণ করে। শত্রু বাঙ্কারগুলোতে ভালোভাবে সুরক্ষিত এবং গোলাগুলির দ্বারা প্রভাবিত হয়। আর্মি রিজের কাছে পৌঁছানোর সাথে সাথেই তারা ভারী মেশিন গানের গুলি ও গ্রেনেড শিকার হয়। সেনা সদস্যের জবাই করা হয়। ইউনিট নিজেকে জড়ো করে এবং এক পা পিছিয়ে লড়াই শুরু করে। জাপানিদেরও ব্যাপক ক্ষতি হয়। একটি নৃশংস লড়াইয়ের পর দুটি শত্রু বাঙ্কার ধ্বংস হয় এবং মার্কিন বাহিনী রিজের উপর পা রাখে। জাপানিরা শেষ পর্যন্ত লড়াই করে এবং কেউ আত্মসমর্পণ করে না। এদিকে ডেসবন্ড সফলভাবে বেশ কয়েকজন সৈন্যদের বাঁচায়, যাদের মধ্যে গুরুতর আঘাত ছিল। আমেরিকানরা রাতের জন্য বিভাগ এবং ডেসবন্ড একটি শেয়ালের গহ্বরে রাত কাটায়। একজন স্কোয়াড সঙ্গী, যিনি প্রথম ডেসবন্ডকে কাপুরুষ বলে। ডেসবন্ড প্রকাশ করে যে আগ্নেয়াস্ত্র রাখার প্রতি তার বিতৃষ্ণা তার মাতাল বাবাকে প্রায় গুলি করার থেকে উদ্ধত হয়। সাহসিকতা নিয়ে সন্দেহ করার জন্য ক্ষমা প্রার্থী এবং দুজন সংশোধন করে। পরদিন সকালে জাপান একটা বিশাল আক্রমণ শুরু করে এবং আমেরিকানদের ঢালাই থেকে তাড়িয়ে দেয়। সিটি নিহত হয় এবং হাওয়েল এবং ডেসবন্ডের স্কোয়াডে বেশ কয়েকজন সঙ্গী সহ অনেক আমেরিকান আহত হয় এবং যুদ্ধক্ষেত্রে পড়ে যায়। ডেসবন্ড মৃত সৈন্যদের চিৎকার শুনে এবং হত্যাকুণ্ডে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি আহত সৈন্যদের পাহাড়ের কিনারা নিয়ে যেতে শুরু করেন এবং তাদের দড়ি দিয়ে নামিয়ে দেন। প্রতিবার আরও একজন বাঁচানোর জন্য প্রার্থনা করেন। একবার মৃত বলে ধরে নেওয়া কয়েক ডজন আহতের আগমন নিচের ইউনিটের বাকি অংশগুলির জন্য একটি ধাক্কা হিসেবে আসে। জাপানি টানেল নেটওয়ার্ক আবিষ্কার করে ডেসবন্ড বেঁচে যায়। যখন দিন বিরতি হয়, ডেসবন্ড হাওয়েলকে উদ্ধার করে এবং শেষ পর্যন্ত দুজন শত্রুর আগুনের কবলে পড়লে হ্যাক্সকে পালিয়ে যায়। ক্যাপ্টেন গ্লোভার ডেসবন্ডকে বলে যে তার অলৌকিক প্রচেষ্টা দ্বারা অনুপ্রাণিত হয়েছে এবং তারা তাকে ছাড়া পরবর্তী আক্রমণ শুরু করবে না। পরের দিন ডেসবন্ড সাবাদ্রী হওয়া সত্ত্বেও সে তার প্রার্থনা শেষ করে তার সহযোদ্ধাদের সাথে যোগ দেয়। শক্তি বৃদ্ধি সহ তারা যুদ্ধের জোয়ার ঘুরিয়ে দেয়। জাপানি সৈন্যরা আত্মসমর্পণের ভঙ্গি করে একটি অতর্কিত আক্রমণের সময় ডেসবন্ড শত্রু গ্রেনেড ছিটকে দিয়ে গ্লোভার এবং অন্যদের বাঁচাতে পরিচালনা করে।
ডেসমন্ড শেষ পর্যন্ত গ্রেনেড বিস্ফোরণে আহত হয়, কিন্তু যুদ্ধে যেতে চায়। ডেসমন্ড পাহাড় থেকে নেমে আসে, ডিরোথিকে দেওয়া বাইবেল আঁকড়ে ধরে